ইংলিশ নিয়ে আমাদের বাঙালিদের মনে বা বাংলাদেশিদের মনে একটা আতঙ্ক বা ভয় কাজ করে। স্পেশালি যারা ইংলিশে কথা বলতে পারে ফ্লুয়েন্টলি বা লিখতে পারে, তাদের কোনো স্পেশাল অ্যাবিলিটি বা একটা আলাদা স্কিল আছে বলে আমরা মনে করি। কিন্তু বিষয়টা তা না। ইংরেজি পারতপক্ষে একটি সহজ সাবজেক্ট এবং এটা ভালো করে পড়তে জানলে যারা গ্র্যাজুয়েশন করে ইংলিশে খুব ভালোভাবে মার্কস তোলা খুবই সহজ। তো আজকে আমি কিছু পদ্ধতি শেয়ার করব ইংলিশে কিভাবে ভালো মার্কস তোলা যায়। তো আমি শুরুতে একটু বলে নেই যে আমি নিজেও ইংলিশের ছাত্রী ছিলাম। আমার গ্র্যাজুয়েশন ইংলিশে করা এবং আমার মেজর ছিল লিটারেচার, ইংলিশ লিটারেচার। তো ইংলিশে গ্র্যাজুয়েশন করতে গিয়ে আমার সর্বপ্রথম যেটা মনে হয়েছে যে এটার শাখা প্রশাখা এবং যে ডেপথ ওটা অনেক বড়। একটা হিউম্যান বডির অ্যানাটমি করলে যেমন অনেক কিছু বের হয় একদম সিমিলার, বা একটা গাছের যেরকম অনেক শাখা প্রশাখা থাকে একদম সেম। ইংলিশ শুধু শব্দ বা শব্দের অর্থ জানা বা বলতে পারার মধ্যে সীমাবদ্ধ না, এটার ভিতরে অনেকগুলো ফিচার্স আছে, অনেকগুলো বিষয় আছে। একটা বড় টপিকের আন্ডারে অনেকগুলো সাব টপিক থাকে। তো বেসিক যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ইংলিশগুলো খুবই খুবই সহজ হয়, মানে আমার কাছে সহজ লেগেছে। সরি টু সে হয়তো বা অনেকের কাছে নাও লাগতে পারে বা আমার থেকেও সহজ লাগতে পারে, ডিপেন্ডস। তো ইংলিশের আন্ডারে যে টপিকগুলো ছিল, প্রথমেই ছিল বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলস, ইন্ট্রোডাকশন টু ফিকশন অ্যান্ড নন ফিকশন, আবার ইন্ট্রোডাকশন টু ড্রামা, বেঙ্গলি লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, রাইটিং স্কিলস থাকে, ইংলিশ নোভেলস থাকে, পোয়েট্রি থাকে এবং অনেক 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 এমন অনেক বিষয় থাকে। সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে যে প্রত্যেকটা টপিক আসলেই মস্তিষ্ক দিয়ে বুঝতে পারা এবং নিজের মতো করে বুঝতে পারা। তো আমার গ্র্যাজুয়েশনের সময় একজন টিচার ছিলেন, মরিয়ান মুস্তফা ম্যাম। তো উনি আমাকে বলেছিলেন, সবার উদ্দেশ্যেই বলেছিলেন যে আসলে শুধু পড়া জন্যই পড়া না, বুঝতে পারাটাও একটা বিষয় আছে, তো বুঝতে হবে। তো আমার মেজর যেহেতু লিটারেচার ছিল, আমি ভাবলাম যেহেতু আমি এখন টুকটাক ভিডিও বানাই, কেননা আমার যতটুকু মনে আছে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বেশি দিন হয়নি। তো যা একটু মনে আছে আমি ওটা নিয়ে একটা বেসিক ভিডিও বানাই। প্রথমে বলে নিই যে এটা আমি কোনো প্রিপারেশন নিয়ে বানাইনি এই ভিডিওটা, আমার যতটুকু যা মনে আছে এবং আমি যে টেকনিকগুলো অ্যাপ্লাই করে ভালো মার্কস পেয়েছি, আমি আমার সিজিপিএটা লাস্টে উল্লেখ করে দেব যে আমি কেমন সিজিপিএ নিয়ে বের হয়েছি। এবং আসলে সিজিটা শুধু পড়াশোনার মান কেমন সেটার উপর না, ভার্সিটির উপরও ডিপেন্ড করে। তো আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের স্বনামধন্য একটি ভার্সিটি থেকেই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি কোনো একদিন আমার ব্যাচ সেশন এবং আমার ভার্সিটির কথা বলবো। তো সিজি যেহেতু ভালো, আমি ভাবলাম একটু কাজেই লাগাই। এখন সত্যি কথা বলতে আমি অত সিরিয়াস টাইপের কোনো স্টুডেন্ট ছিলাম না, সারাদিন পড়ুয়া নার্ড টাইপের বই নিয়ে বসে থাকা বা সিরিয়াসলি ক্লাস করা। এবং আমার অনার্স পিরিয়ডের সময় কোভিড ছিল, কোভিডের কারণে আমি ফিজিক্যালি অনেক দিন ক্লাসও করতে হয়নি আমাকে। তো যার কারণে আসলে বাসায় বসে পড়ার বা বোঝার জিনিসগুলো একটা ভালো সময় পেয়েছি। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু নিজ নিজ কিছু টেকনিক থাকে। যেমন আমার যেহেতু মেজর ছিল লিটারেচার, এর আন্ডারে কিন্তু অনেক কিছু পড়ে। বিভিন্ন লিটারেলি মুভমেন্টের আন্ডারে পড়ে রোমান্টিসিজম, মডার্নিজম, ড্রামা, বিভিন্ন ধরনের ক্রিটিসিজম, লিটারারি ক্রিটিসিজম। এরপরে এই লিটারেচারের আন্ডারে আবার বিভিন্ন ধরনের লিটারেচার পড়ে, যেমন ইউরোপিয়ান লিটারেচার, আমেরিকান লিটারেচার, ব্রিটিশ লিটারেচার, বেঙ্গলি লিটারেচার, হিন্দু বা উর্দু লিটারেচার। আমি মজার ব্যাপার হচ্ছে মোটামুটি সবগুলো পার্টি কভার করেছি। আমাদের কোভিড পিরিয়ডে ক্লাস হলেও অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে ঝামেলা হয়েছিল, কিন্তু কভার করতে পেরেছি। অনেক অনেক প্রচুর বই পড়তে হয়, এটা সত্যি কথা। আপনি সিলেবাসের বাইরেও কিন্তু আপনাকে পড়তে হতে পারে। মানে থাকে না যে একটা গল্পের বই পড়লেন কিন্তু এর বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ থাকতে পারে, বিভিন্ন ধরনের পরিচিত বা অপরিচিত রাইটার্স আবার বিভিন্ন ছোট ছোট গল্প লেখে ওই বড় গল্পটার আন্ডারে। তো এই যে পড়ার টেকনিকটা কিভাবে, বিষয় তো অনেকগুলো। আপনি শুধু ইংলিশে পড়ছেন, ইংলিশের ভিতরেও তো অনেক কিছু আছে। যেমন এই যে হিস্টোরিক্যাল পিরিয়ডসগুলা, তারপর রিভলিউশনসগুলা, এই যে ভিক্টোরিয়ান লিটারেচারই তো একটা বড় পার্ট।
তারপর ভিক্টোরিয়ান মুভমেন্ট, তারপর কমেডি প্লেস, বিভিন্ন ধরনের অ্যানালাইসিসগুলা, এরপরে হচ্ছে এক্সপ্লেনেশন অফ থিমস যেমন লাভ, লস, আইডেন্টিটি, সোশ্যাল জাস্টিস। এই জিনিসগুলা কিন্তু আসলে মানে ইজিলি বলা হলেও আপনি না বুঝলে কিন্তু বুঝবেন না। শুনতে হয়তো বা ইজি লাগতেও পারে এটা, আর এটা কোনো পড়া নাকি, কিন্তু পড়লে বা আপনি যদি বোঝার চেষ্টা করেন আসলেই ইজি। তো এই জিনিসগুলা আসলে আপনি যদি ওই যে ছোটোবেলায় থাকতো না আমরা মুখস্থ করছি ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য পড়া, ওই মেন্টালিটি নিয়ে পড়েন তাহলে আসলে হবে না। আপনাকে প্রথমেই একটা রিল্যাক্স মাইন্ডসেটে থাকতে হবে যে আপনি জিনিসটা এনজয় করে পড়ছেন। যে কোনো জিনিস যখন আপনি যে কোনো কাজ আপনি এনজয় করে করেন, দেখবেন যে ওই কাজের কি বলে গতি বা সফলতা আসার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। তো এখন এই যে এতগুলো পড়া, এতগুলো সাবটপিক, একটার ভেতরে আরেকটা 10টা, এগুলো কিভাবে আসলে খুব সহজভাবে মনে করা যায় বা পরীক্ষার প্রিপারেশন কিভাবে খুব ইজিলি নেওয়া যায়। এখন অনেক সময় থাকে যে আমাদের পার্সোনাল অনেক কাজ থাকে বা অনেকে আমরা চাকরিজীবী থাকি বা বাসার ফ্যামিলির অনেক ধরনের কাজ থাকে, সবসময় পড়া নিয়ে থাকা যায় না। এটা গ্র্যাজুয়েশন পিরিয়ডে হতে পারে, পোস্ট গ্র্যাজুয়েশন পিরিয়ডে হতে পারে। তো এখন আর যদি আমার মতো ফাঁকিবাজ হয় তাদের জন্য তো এই টেকনিকগুলো আরও বেশি জরুরি। তো আমি কোন কোন টেকনিকগুলো আমি খাটাতাম ওটাই একটু বলবো। তো প্রথমে হচ্ছে এই যে আপনার পড়াগুলা, ধরেন আপনি একটা যে কোনো একটা পিরিয়ড, একটা যে কোনো একটা টপিক পিক করলেন। ধরেন আপনি আমি যদি বলি রেনেসান্স পিরিয়ডটা আপনি পিক করলেন বা ভিক্টোরিয়ান পিরিয়ড, এটা কিন্তু অনেক বড়। আপনার এর ভেতরে একটা সাল আছে, ঘটনা আছে, কিভাবে কি হয়েছিল, রিভলিউশনসগুলো আছে। তো এইগুলো আপনাকে ভাগ করে নিতে হবে। একটা বড় বিষয়ের আন্ডারে নিজেই আপনি সাবটপিক বানাতে হবে। বানিয়ে আপনাকে প্রত্যেকটা সাবটপিক আলাদাভাবে পড়তে হবে। আপনি যখন একটা বড় বিষয় একবারে পড়েন আপনার ওটা মনে থাকার সম্ভাবনা অনেক কম থাকে। তো যখন আপনি ছোট ছোট টপিক বানিয়ে নেন ওই বড় টপিকের আন্ডারেই, সেটা আপনার মনে থাকার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তারপরে এই যে বিভিন্ন রেভলিউশনগুলোর ঘটনার ভেতরেও তো ঘটনা থাকে, একটা কথা আছে না? তো ওই ইম্পর্ট্যান্ট যে ঘটনাগুলো বড় ঘটনার আন্ডারে, সেগুলোকে কেন্দ্র করে আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন মনে থাকার জন্য, যাতে আপনার পরীক্ষায় যদি একটা বড় টপিকের বিষয়েও কোনো কিছু আসে বা স্পেসিফিকভাবে কিছু জিজ্ঞেস করা হয়, আপনি যাতে ওটা আনসার করতে পারেন বা আপনার মনে থাকে। এরপর হচ্ছে আপনি যখন গল্পগুলো পড়বেন, মানে বিভিন্ন গল্প থাকে না, যেমন আমার একটা গল্পের কথা মনে আছে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তারপরে শেক্সপিয়ারের অনেক গল্প থাকে। তো যে কোনো গল্প পড়ার সময় গল্পগুলো তো অনেক বড় থাকে, আপনি একদিনে 2 দিনে বা 1 সপ্তাহে হয়তো শেষ হবে না। আপনি যদি বুঝে বুঝে পড়েন, যেমন একটা গল্পের বই আপনি রিল্যাক্সলি পড়তেছেন, ওভাবে যদি পড়েন তাহলে দেখবেন আপনার ওই মুখস্থ পড়া থেকে বা মনে রাখতেই হবে এই প্রেশার থেকে আপনার ইজিলি মনে থাকবে। এরপর হচ্ছে গল্পের প্লটটা আপনাকে বুঝতে হবে যে এটা আসলে কিসের উপর বেস করা বা কী ঘটনা কী হচ্ছে। এবং অনেক সময় আমরা নর্মাল গল্পের বই পড়তে গিয়ে আমাদের একটা এন্ডিং আমরা গেস করে ফেলি যে মনে হয় এন্ডিং এরকম হবে। আপনাকে কিন্তু পড়ার বইটা পড়তেও কিন্তু ওভাবে গেস করা লাগবে ওই গল্পটা পড়তে যে এন্ডিং এরকম হতে থাকে। এটা করলে হবে কি যে আপনার তখন মানে গল্পটার ব্যাপারে ইন্টারেস্টটা বাড়বে। এরপর হচ্ছে গল্পটার বিভিন্ন কিওয়ার্ডস থাকে, যে কোনো বিষয়ে কিন্তু কিওয়ার্ডস থাকে, কিওয়ার্ডসগুলো খুঁজে বের করতে হবে নিজে নিজেই। অনেক সময় এখন তো আসলে অনেক মডার্ন যুগ, তো কিওয়ার্ডস অনেক গল্পে বের করাই থাকে, বা আমরা গুগলে একটু ঘাটাঘাটি করলে বের করে নিতে পারি একটা গল্পের মেন কিওয়ার্ডস কী, কিসের উপর ইয়ে করা। বাট আপনি যখন নিজে সেটা করবেন আপনি বুঝতে পারবেন। এরপর নতুন শব্দ এবং এর অর্থ বের করা। নতুন নতুন অনেক শব্দ আমরা পাই যেগুলো অর্থ আমরা জানি না, এবং পোয়েট্রির মধ্যে যে লিটারারি টার্মসগুলো থাকে এই টার্মসগুলো আপনাকে বুঝতে হবে। যেমন মেটাফোর থাকে, তারপর আরও বিভিন্ন ধরনের টার্মস থাকে, এগুলো বুঝে কোথায় কোথায় কী অ্যাপ্লাই হচ্ছে এগুলো খেয়াল করতে হবে। এরপরে আমি একটা খুব খুব সাধারণ একটা কিছু আইডিয়াস দিব, সেটা হচ্ছে যে এই যে পড়ার বইয়ের বাইরেও যেসব হেল্প আপনি নিতে পারেন ভালো করতে একাডেমিক রেজাল্টসে, সেটা হচ্ছে অবশ্যই ইউটিউব মামা আছে আমাদের। আমি নিজেও ইউটিউবের সাহায্য নিয়েছি এবং আমি পোস্ট গ্র্যাজুয়েশনের সময় ইউটিউবের সাহায্য নিয়েছি। যদিও আমার পোস্ট গ্র্যাজুয়েশনে ইউটিউবের সাহায্য খুব একটা কাজে লাগেনি, কারণ ওটা ছিল একটু মানে নট থিওরিটিক্যাল পড়াশোনা, একটু অন্যরকম ছিল, ওটা নিয়ে আরেকদিন বলবো।
কিন্তু আমি গ্র্যাজুয়েশনের সময়ে সাহায্য নিয়েছি। দেখা যাচ্ছে যে অনেক ইউটিউবার্সই কিন্তু একটা গল্পকে নিজেদের মতো করে বিশ্লেষণ করে, তারপর বলে, যেটাতে আপনার বুঝতে সুবিধা হয়। কিন্তু গল্প কিন্তু একই থাকে। হয়তো একেক ইউটিউবার একেকভাবে বোঝায়। যখন আপনি কোনো নোভেল বা গল্পের পড়বেন সেটার ব্যাপারে বলছি। আর যখন কোনো স্পেসিফিক টার্ম হয়, সেটা তো মানে স্পেসিফিক ব্যাখ্যা থাকেই, সেটা আপনি নিজেও বুঝবেন। ভালো করে বোঝার জন্য ধরুন আপনি আপনার ক্লাসে টিচারের দ্বারা বুঝতে পারেননি, তখন আপনি হেল্প নিতেই পারেন। এরপর হচ্ছে গুগল মামা আছে আমাদের, গুগল করবেন, জানবেন। এখন এখন ChatGPT আছে। তো আমার গ্র্যাজুয়েশনের সময় ChatGPT ছিল না। ChatGPTর মাধ্যমে আপনি হেল্প নিতে পারেন। কোনো কিছু একটা বুঝছেন না, জিজ্ঞেস করলেন, এটা এক্সপ্লেন করে দিবে। এরপর নিজের ভাষায় আগে বুঝতে চেষ্টা করবেন। যেমন আমার ভাষা, আমার মাতৃভাষা বাংলা। তো আমি যদি একটা কিছু পড়ি কিন্তু আমার ইংলিশটা আমার মাথায় ঢুকছে না তাৎক্ষণিকভাবে, আমি কিন্তু ওটা ট্রান্সলেট করে বা ওটা বাংলায় ওটা কী ওটা বুঝে আমার তখন মাথায় থাকে যে আচ্ছা আচ্ছা এটার মিনিংটা এটা। তো নিজের ভাষায়ও বোঝার চেষ্টা করবেন। তারপর শর্ট নোটস করতে পারেন। যেমন ধরেন জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিসটাই পড়ছেন, তখন আপনি গল্পটা পড়ার সময় এটার ভেতরে যে সোশ্যাল কমেন্টারিগুলো থাকে, বিভিন্ন ধরনের থিমস থাকে, ছোট ছোট মেইন ক্যারেক্টার্স কোনগুলো থাকে, এছাড়াও প্রত্যেকটা ক্যারেক্টারের ইমোশনস বুঝতে চেষ্টা করতে পারেন এবং সেগুলো লিখে রাখতে পারেন, যে আপনি পড়তে পড়তে আপনার মনে হচ্ছে যে নায়িকার নেক্সট মুভমেন্ট এটা হতে পারে বা মেইন ক্যারেক্টার নায়কের মুভমেন্ট এটা হতে পারে। তো যেমন এই প্রাইড অ্যান্ড প্রেজুডিসের যে মেইন থিমটা ছিল সোশ্যাল স্টেটাস অ্যান্ড আরও গভীরে গেলে এক্সপেকটেশনস অফ উইমেন বা এই ধরনের ব্যাপারগুলো থাকে। তো এগুলো আপনার যখন যেটা মনে আসবে আপনি শর্ট নোটস করে রাখতে পারেন। পরে যখন আপনি সামারি পড়বেন বা এটার অনেক গভীর বিশ্লেষণে যাবেন, তখন আপনি নিজেই নিজের শর্ট নোটসগুলোর সাথে মিলিয়ে দেখতে পারেন যে আপনার গেসিং বা আপনি পড়ে যা বুঝলেন সেটার সাথে মিলে নাকি, বা আপনি যখন ক্লাস করবেন টিচারের কথার সাথে আপনার মিলছে নাকি। এতে আপনার খুব সহজভাবে মনে থাকবে বিষয়গুলো। এখন আরও কিছু এক্সট্রা ওয়েজ শেয়ার করব আপনার মার্কস ইমপ্রুভ করার জন্য। যেমন যখন যে বিষয় বা যে গল্পটা পড়বেন সেটার উপর বেস্ট মুভি দেখতে পারেন এবং শর্ট নোটস নিতে পারেন। তারপর আপনার ফ্রেন্ডসদের সাথে ডিসকাস করতে পারেন। ডিসকাশনের মাধ্যমে গুড পয়েন্ট বা গুড একটা পার্সপেক্টিভ জেনে নিতে পারেন। এরপর আপনি রাইটিং প্র্যাকটিসটা শুরু করে দিতে পারেন। যেহেতু আলটিমেটলি পরীক্ষার খাতায় আপনাকে লিখতেই হবে, তো আগে থেকে রাইটিং প্র্যাকটিসের মাধ্যমে আপনার রাইটিংটা ইমপ্রুভ করে নিলেন এবং পরবর্তীতে এটা আপনার কন্টেন্ট রাইটিং বা যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে কাজে দিবে। তারপরে হাইলাইট করলেন গুরুত্বপূর্ণ টেক্সটটা যখন যেই বই পড়বেন। এরপর ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারেন একটা ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখে, এবং IELTS এর যে গুরুত্বপূর্ণ 4টা ধাপ রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই 4টার উপর খুবই গুরুত্ব সহকারে এমফেসাইজ করতে পারেন। এটা আপনার কাজে দিবে একাডেমিক এবং নন একাডেমিক পার্সপেক্টিভ থেকে। এখন কথা হচ্ছে, আমি যে এত বকবক করলাম, জ্ঞান দিলাম, আমার সিজি কত ছিল যেটা শুরুতে বলেছিলাম লাস্টে রিভিল করব। তো আমার সিজি আলহামদুলিল্লাহ 3.87 ছিল। আমার মতো ফাঁকিবাজের জন্য এটা অনেক কিছু আলহামদুলিল্লাহ। তো আমি যদি এই সিজি নিয়ে বের হতে পারি, ইউ ক্যান ডু দিস, আপনিও পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস।